রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের চোরাই ধন। গল্পটি দুইটি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। মহাকাব্যের যুগে স্ত্রীকে পেতে হতো পৌরুষের জোরে। যে অধিকারী সেই লাভ করত রমণী রত্ন। আমি লাভ করেছি কাপুরুষতা দিয়ে। সে কথা আমার স্ত্রীর জানতে বিলম্ব ঘটেছিল, কিন্তু সাধনা করেছি বিবাহের পরে। যাকে ফাঁকি দিয়ে চুরি করে পেয়েছি তার মূল্য দিয়েছি দিনে দিনে। দাম্পত্যের সত্য সাব্যস্ত করতে হয় প্রতিদিনই নতুন করে। অধিকাংশ পুরুষ ভুলে থাকে এই কথাটা। তারা গোড়াতেই কাস্টম হাউসে মাল খালাস করে নিয়েছে সমাজের ছাড়চিঠি দেখিয়ে। তারপর থেকে আছে বেপরোয়া, যেন পেয়েছে পাহারাওয়ালার সরকারি প্রতাপ উপরওয়ালার দেওয়া তকমার জোরে। উর্দিটা খুলে নিলেই অতিহবাজন তারা। বিবাহটা চিরজীবনের পালাগান, তার ধুয়ো একটি মাত্র, কিন্তু সঙ্গীতের বিস্তার প্রতিদিনের নব নব পর্যায়। এই কথাটা ভালো রকম করে বুঝেছি সুনেত্রার কাছ থেকে। ওর মধ্যে আছে ভালোবাসার ঐশ্বর্য, ফুরোতে চায় না তার সমারোহ। দেউড়িতে 4 প্রহর বাজে তার সাহানা রাগিনী। আপিস থেকে ফিরে এসে একদিন দেখি আমার জন্যে সাজানো আছে বরফ দেয়া ফলসার শরবত। রং দেখেই মনটা চমকে ওঠে। তার পাশেই ছোট রূপোর থালায় গড়ে মালা। ঘরে ঢোকবার আগেই গন্ধ আসে এগিয়ে। আবার কোনো দিন দেখি আইসক্রিমের যন্ত্রে জমানো শাঁসে রসে মেশানো তালশাঁস 1 পেয়ালা, আর পিরিচে একটি মাত্র সূর্যমুখী। ব্যাপারটা শুনতে বেশি কিছু নয়, কিন্তু বোঝা যায় দিনে দিনে নতুন করে সে অনুভব করছে আমার অস্তিত্ব। এই পুরনোকে নতুন করে অনুভব করার শক্তি আর্টিস্টের। আড়িতরে জনা। প্রতিদিন চলে দস্তুরে দাগা বুলিয়ে। ভালোবাসার প্রতিভা সুনেত্রার। নব নবোন্মেষশালিনী সেবা। আজ আমার মেয়ে অরুণার বয়স 17, অর্থাৎ ঠিক যে বয়সে বিয়ে হয়েছিল সুনেত্রার। ওর নিজের বয়স 38, কিন্তু সযত্নে সাজসজ্জা করাটাকে ও জানে প্রতিদিন পুজোর নৈবেদ্য সাজানো, আপনাকে উৎসর্গ করবার আহ্নিক অনুষ্ঠান। সুনেত্রা ভালোবাসে শান্তিপুরে সাদা শাড়ি কালো পাড়ওয়ালা। খদ্দর প্রচারকদের ধিক্কারকে বিনা প্রতিবাদে স্বীকার করে নিয়েছে, কিছুতেই স্বীকার করেনি খদ্দরকে। ও বলে, দিশি তাঁতির হাত, দিশি তাঁতির তাঁত, এই আমার আদরের। তারা শিল্পী, তাদেরই পছন্দের সুতো। আমার পছন্দ সমস্ত কাপড়টা নিয়ে। আসল কথা, সুনেত্রা বোঝে হালকা সাদা রঙের শাড়িতে সকল রঙেরই ইশারা খাটে সহজে। ও সেই কাপড়ে নতুনত্ব দেয় নানা আভাসে, মনে হয় না সেজেছে। ও বোঝে আমার অবচেতন মনে দিগন্ত উদ্ভাসিত হয় ওর সাজে। আমি খুশি হই, জানিনি কেন খুশি হয়েছি। প্রত্যেক মানুষেরই আছে একজন আমি। সেই অপরিমেয় রহস্যের অসীম মূল্য যোগায় ভালোবাসায়। অহংকারের মেকি পয়সা তুচ্ছ হয়ে যায় এর কাছে। সুনেত্রা আপন মন প্রাণ দিয়ে এই পরম মূল্য দিয়ে এসেছে আমাকে আজ 21 বছর ধরে। ওর শুভ্র ললাটে কুমকুম বিন্দুর মধ্যে প্রতিদিন লেখা হয় অক্লান্ত বিস্ময়ের বাণী। ওর নিখিল জগতের মর্মস্থান অধিকার করে আছি আমি। সেজন্যে আমাকে আর কিছু হতে হয়নি সাধারণ জগতে যে কেউ হওয়া ছাড়া। সাধারণ কি অসাধারণ করে আবিষ্কার করে ভালোবাসা,
শাস্ত্রে বলে আপনাকে জানো, আনন্দে আপনাকেই জানি। আর একজন যখন প্রেমে জেনেছে আমার আপন কে। বাবা ছিলেন কোনো নামজাদা ব্যাংকের অন্যতম অধিনায়ক, তারই একজন অংশীদার হলেন আমি। যাকে বলে ঘুমিয়ে পড়া অংশীদার, একেবারেই তা নয়। আষ্টে পৃষ্ঠে লাগাম দিয়ে জুতে দিলে আমাকে আপিসের কাজে। আমার শরীর মনের সঙ্গে এই কাজটা মানানসই নয়। ইচ্ছা ছিল ফরেস্ট বিভাগে কোথাও পরিদর্শকের পদ দখল করে বসি, খোলা হাওয়ায় দৌড়ধাপ করি, শিকারের শখ নিয়ে মিটিয়ে। বাবা তাকালেন প্রতিপত্তির দিকে, বললেন, যে কাজ পাচ্ছ সেটা সহজে জোটে না বাঙালির ভাগ্যে। হার মানতে হলো। তাছাড়া মনে হয় পুরুষের প্রতিপত্তি জিনিসটা মেয়েদের কাছে দামি। সুনেত্রার ভগ্নিপতি অধ্যাপক, ইম্পিরিয়াল সার্ভিস তার, সেটাতে ওদের মেয়ে মহলের মাথা উপরে তুলে রাখে। যদি জংলি ইন্সপেক্টর সাহেব হয়ে সোলার হ্যাট পরে বাঘ ভাল্লুকের চামড়ায় মেজে দিতুম ঢেকে, তাতে আমার দেহের গুরুত্ব কমিয়ে রাখত, সেই সঙ্গে কমাতো আমার পদের গৌরব আর পাঁচজন পদস্থ প্রতিবেশীর তুলনায়। কি জানি এই লাঘবে মেয়েদের আত্মাভিমান বুঝি কিছু ক্ষুণ্ণ করে। এদিকে ডেস্কের বাঁধা স্থাবর রত্নের চাপে দেখতে দেখতে আমার যৌবনের ধারা আসছে ভোঁতা হয়ে। অন্য কোনো পুরুষ হলে সে কথাটা নিশ্চিন্ত মনে ভুলে গিয়ে পেটের পরিধি বিস্তারকে দুর্বিপাক বলে গণ্য করত না। আমি তা পারিনি। আমি জানি সুনেত্রা মুগ্ধ হয়েছিল শুধু আমার গুণে নয়, আমার দেহ সৌষ্ঠবে। বিধাতা স্বরচিত যে বরমাল্য অঙ্গে নিয়ে একদিন তাকে বরণ করেছি, নিশ্চিত তার প্রয়োজন আছে প্রতিদিনের অভ্যর্থনায়। আশ্চর্য এই যে সুনেত্রার যৌবন আজ রইল অক্ষুণ্ণ। দেখতে দেখতে আমি চলেছি ভাটার মুখে, শুধু ব্যাংকে জমেছে টাকা। আমাদের মিলনে প্রথম অভ্যুদয়কে আর একবার প্রত্যক্ষ চোখের সামনে আনলো আমার মেয়ে অরুণা। আমাদের জীবনে সেই উষারুণ রাগ দেখা দিয়েছে ওদের তারুণ্যের নবপ্রভাতে। দেখে পুলকিত হয়ে ওঠে আমার সমস্ত মন। শৈলিনের দিকে চেয়ে দেখি আমার সেই দিনকার বয়স ওর দেহে আবির্ভূত, যৌবনের সেই ক্ষিপ্র শক্তি, সেই অজস্র প্রফুল্লতা। আবার ক্ষণে ক্ষণে প্রতিহত দুরাশায় ম্লায়মান উৎসাহের উৎকণ্ঠা। সেই দিন আমি যে পথে চলতিম সেই পথ ওরও সামনে। তেমনি করেই অরুণার মায়ের মন বশ করবার নানা উপলক্ষ সৃষ্টি করছে। কেবল যথেষ্ট লক্ষ্যগোচর নই আমি। অপর পক্ষে অরুণা জানি মনে মনে তার বাবা বোঝে মেয়ের দরদ। এক একদিন কি জানি কেন দুই চোখে অদৃশ্য অশ্রুর করুণা নিয়ে চুপ করে এসে বসে আমার পায়ের কাছে মোড়ায়। ওর মা নিষ্ঠুর হতে পারে, আমি পারিনি। অরুণার মনের কথা ওর মা বোঝে না তা নয়, কিন্তু তার বিশ্বাস এ সমস্তই প্রভাতে মেঘডভমর, বেলা হলেই যাবে মিলিয়ে। ওইখানে সুনেত্রার সঙ্গে আমার মতের অনৈক্য। খিদে মিটতে না দিয়ে খিদে মেরে দেওয়া যায় না তা নয়, কিন্তু দ্বিতীয়বার যখন পাত পড়বে তখন হৃদয়ের রসনায় নবীন ভালোবাসার স্বাদ যাবে মরে। মধ্যাহ্নে ভোরের সুর লাগাতে গেলে আর লাগে না। অভিভাবক বলেন বিবেচনা করবার বয়স হোক আগে, তারপরে ইত্যাদি। হায় রে, বিবেচনা করবার বয়স ভালোবাসার বয়সের উল্টো পিঠে। কয়েকদিন আগে এসেছিল ভরা বাদর মাহ ভাদর। ঘন বর্ষণের আড়ালে কলকাতার ইটকাঠের বাড়িগুলো এলো মোলায়েম হয়ে। শহরে প্রখর মুখরতা অশ্রুগদগদ কণ্ঠস্বরের মতো হলো বাষ্পাকুল। ওর মা জানত অরুণা আমার লাইব্রেরি ঘরে পরীক্ষার পড়ায় প্রবৃত্ত। একখানা বই আনতে গিয়ে দেখি
মেঘাচ্ছন্ন দিনান্তে সজল ছায়ায় জানলার সামনে সে চুপ করে বসে। তখনও চুল বাঁধেনি। পূবে হাওয়ায় বৃষ্টির ছাট এসে লাগছে তার এলো চুলে। সুনেত্রাকে কিছু বললেন না। তখনই শৈলেনকে লিখে দিলেম চায়ের নিমন্ত্রণ চিঠি। পাঠিয়ে দিলেম আমার মোটর গাড়ি ওদের বাড়িতে। শৈলেন এলো। আর অকস্মাৎ আবির্ভাব সুনেত্রার পছন্দ নয়, সেটা বোঝা কঠিন ছিল না। আমি শৈলেনকে বললেম, গণিতে আমার যেটুকু দখল তাতে হাল আমলের ফিজিক্সের তল পাইনি, তাই তোমাকে ডেকে পাঠানো। কোয়ান্টাম থিওরিটা যথাসাধ্য বুঝে নিতে চাই। আমার সেকালে বিদ্যেসাধ্যে অত্যন্ত বেশি অথর্ব হয়ে পড়েছে। বলা বাহুল্য, বিদ্যে চর্চা বেশি দূরে এগোয়নি। আমার নিশ্চিত বিশ্বাস অরুণা তার বাবার চাতুরি স্পষ্টই ধরেছে, আর মনে মনে বলেছে, এমন আদর্শ বাবা অন্য কোনো পরিবারে আজ পর্যন্ত অবতীর্ণ হয়নি। কোয়ান্টাম থিওরি ঠিক শুরুতেই বাজলো টেলিফোনের ঘণ্টা। ধরফরিয়ে উঠে বললেন, জরুরি কাজের ডাক। তোমরা এক কাজ করো, ততক্ষণ পার্লার টেনিস খেলো, ছুটি পেলেই আবার আসবো ফিরে। টেলিফোনের আওয়াজ এলো। হ্যালো, এটা কি 1200 অমুক নম্বর? আমি বললেম, না, এখানকার নম্বর 700 অমুক। পরক্ষণে নিচের ঘরে গিয়ে একখানা বাসি খবরের কাগজ তুলে নিয়ে পড়তে শুরু করলেম। অন্ধকার হয়ে এলো। দিলেম বাতি জেলে। সুনেত্রা এলো ঘরে, অত্যন্ত গম্ভীর মুখ। আমি হেসে বললেম, মিটিওলজিস্ট তোমার মুখ দেখলে ঝড়ের সিগন্যাল দিত। ঠাট্টায় যোগ না দিয়ে সুনেত্রা বললে, কেন তুমি শৈলেনকে অমন করে প্রশ্রয় দাও বারে বারে? আমি বললেম, প্রশ্রয় দেবার লোক অদৃশ্যে আছে ওর অন্তরাত্মায়। ওদের দেখাশুনোটা কিছুদিন বন্ধ রাখতে পারলে এই ছেলে মানুষিটা কেটে যেত আপনা হতে। ছেলে মানুষের কসাইগিরি করতে যাবই বা কেন? দিন যাবে, বয়স বাড়বে, এমন ছেলে মানুষই আর তো ফিরে পাওয়া যাবে না কোনো কালে। তুমি গ্রহ নক্ষত্র মানো? জানি, আমি তো মানি। ওরা মিলতে পারে না। গ্রহ নক্ষত্র কোথায় কিভাবে মিলেছে চোখে পড়ে না, কিন্তু ওরা দুজনে যে মিলেছে অন্তরে অন্তরে, সেটা দেখা যাচ্ছে খুব স্পষ্ট করে। তুমি বুঝবে না আমার কথা। যখনই আমরা জন্মাই তখনই আমাদের যথার্থ দোষর ঠিক হয়ে থাকে। মোহের ছলনায় আর কাউকে যদি স্বীকার করে নিই, তবে তাতেই ঘটে অজ্ঞাত অসতীত্ব, নানা দুঃখে বিপদে তার শাস্তি। যথার্থ দোষর চিনব কি করে? নক্ষত্রের স্বহস্তে স্বাক্ষর করা দলিল আছে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।